ইতিমধ্যেই টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। গোটা আকাশ ছেয়ে গেছে নিকষ কালো অন্ধকারে। অরুণাচল প্রদেশের এয়ারপোর্টে নামতে নামতেই তখন বিকেল গড়াচ্ছে সন্ধ্যের দিকে। কোনো রকমে হ্যান্ডব্যাগটা বৃষ্টি আটকানোর উদ্দেশ্যে মাথায় দিয়ে হাতের ট্রলি ব্যাগটা টানতে টানতে নিয়ে এসে থামল ব্রত একটা বিশাল দোকানের সামনে। দেখতে দেখতেই বৃষ্টিটা আরও যেন কিছুটা বাড়ল। ব্রত দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টির জলে ভিজে যাওয়া মাথাটা মুছতে লাগলো প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে। এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করতে করতেই সন্ধে নেমে গিয়েছিল। তার উপর আবার এরকম মেঘলা ওয়েদারের জন্য চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে। ব্রত যেই দোকানের সামনে আশ্রয় নিয়েছে সেটা এখন বন্ধ। সামনের সরু পিচের রাস্তাটার ওপর দিয়ে মাঝে মাঝেই হুস হুস শব্দ করে চলে যাচ্ছে কিছু বৃষ্টির জলে ভেজা গাড়ি। নানান কথা ভাবতে ভাবতে ব্রত হাতটা ভালো করে রুমাল দিয়ে মুছে প্যান্টের পকেট থেকে তার মোবাইল ফোনটা বের করলো। ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতেই ব্রতর মুখটা কেমন যেন একটা বিরক্তিতে ভরে গেল। ফোনের ব্যাটারির ঘরটা বর্তমানে লাল হয়ে গেছে চার্জের অভাবে। মুখ বেজার করে ফোনটা আবার পকেটের ভেতর ঢুকিয়ে রাখল। অন্ধকার রাস্তার মধ্যে হঠাৎ দূর থেকে আলোর ঝলক তুলল কিছু একটা। ব্রত দু এক পা এগিয়ে এসে দেখল ঝাপসা আলোর মধ্যেও দেখা যাচ্ছে একটা ট্যাক্সি আসছে। ব্রত এবার রাস্তার দিকে হাতটা বাড়িয়ে বারবার নাড়াতে লাগলো, আর তার সেই হাতের ইশারায় গাড়িটা শব্দ করে ব্রেক কষে দাঁড়ালো সেই দোকানটার সামনে। ব্রত এগিয়ে গিয়ে গাড়িটার সামনের একটু খোলা কাচের জানালাটা দিয়ে মুখ বাড়িয়ে কিছু একটা বলেই পর মুহূর্তে ফিরে এলো সেই দোকানের সামনে, যেখানে তার ব্যাগপত্রগুলো রাখা আছে। সেগুলো নিয়ে সে আবার গাড়িতে পৌঁছলো। সাবধানে ব্যাগপত্রগুলোকে গাড়ির মধ্যে ঢুকিয়ে সে বেশ গুটিসুটি মেরে বসল। এমন অবেলায় বৃষ্টির জলে ভিজে বেশ ঠান্ডা লাগছে ব্রতর। ঠান্ডা কিছুটা কমাবার জন্য দুটো হাত ঘষতে ঘষতে সে ড্রাইভারকে তার গন্তব্যের ঠিকানাটা বলল। গাড়িটা এখন ঝমঝমিয়ে পড়া বৃষ্টির জলের মধ্যেকার সরু রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। গাড়ির ভেতরে বসে বাইরের বৃষ্টির সামান্য আওয়াজ কানে আসছে ব্রতর। সে ফোনটা বের করলো এবার, আর ফোন করলো তার অফিসের কলিগ পারমিতাকে। হ্যালো পারমিতা, আরে আমি অরুণাচল প্রদেশ পৌঁছে গেছি। আরে তোর বলা ওই হোটেল ম্যান্ডিনে, ওখানে তো যাওয়ার জন্য আমি ট্যাক্সিতে উঠে পড়েছি। ম্যান্ডিনের ম্যানেজার আমার পূর্ব পরিচিত। ও, ওখানে গিয়ে আমার নাম বলবি, দেখবি একটু আলাদা খাতির পাবি। আচ্ছা 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 আচ্ছা। বেস্ট অফ লাক ব্রত, ভালো করে ডিলটা কনফার্ম করে আয় ম্যাডাম ক্ল্যারির সাথে। হ্যাঁ রে, আমি আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম ক্ল্যারিকে আমাদের ডিলের ব্যাপারে কনফার্ম করতে। আর বলছি শোন না, এই আমার ফোনে না একদম চার্জ নেই। আমি হোটেলে গিয়ে ফোন চার্জে দিয়েই আমি তোকে ফোন করব, কেমন? রাখি তাহলে। ট্যাক্সিটা এখন সবেগে ছুটে চলেছে অন্ধকার ফাঁকা রাস্তাটা দিয়ে। বাইরের বৃষ্টিটা একটু কমেছে এখন। পারমিতার কথা অনুযায়ী ম্যান্ডিন হোটেল আসতে এখনও ঢের দেরি। অরুণাচল প্রদেশের এই জায়গাটা বেশ নিরিবিলি, সত্যিই খুব নির্জন। কোনো ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত নেই রাস্তার দুধারে, শুধু ছোটোখাটো পাহাড়ি টিলা আর বড় বড় ঝাঁকড়া মাথা উঁচু করা কিছু বৃক্ষের সারি। গাড়ির ভেতরে ছোট্ট টিমটিমে আলোটা জ্বলছে। চারিদিক অন্ধকারের মধ্যে ব্রতর চোখটা আটকে গেল বাইরের কোনো এক রঙিন আলোর উৎসের দিকে। ব্রত গাড়ির চালককে হঠাৎ বলল, আরে আরে ভাইয়া ভাইয়া, গাড়ি যারা ধীরে করো। क्या हुआ साहब? তার কথা শুনে গাড়ির ড্রাইভার গাড়ির গতি কমিয়ে দিল। अच्छा भैया, वो क्या है? अरे वो जो बाहर उस हवेली, हाँ? अरे वो क्या गेस्ट हाउस है? कहाँ? ব্রতর এই কথা শুনে ড্রাইভার জানালার কাঁচের বাইরের দিকে তাকালো। বেশ কয়েক মিনিট জানালার বাইরে উঁকি ঝুঁকি মারল ড্রাইভার।
খানিকটা বাদে ড্রাইভার যেন একটু অবাক হয়ে হতবম্ব স্বরে বলল, बाहर पे तो कोई हवेली नजर में नहीं आ रहा है। ড্রাইভারের এই কথা শুনে ব্রত যেন একটু রেগে গেল। সে গাড়ির ভেতরে বসেই স্পষ্ট দেখতে পাচ্ছে রোডের ধারে একটা বড় দোতলা বাড়ি। দেখে যা মনে হচ্ছে তাতে এটা হয় কোনো হোটেল কিংবা গেস্ট হাউস হবে, ওই সবই ব্রত দেখতে পাচ্ছে। আর ড্রাইভার কিনা কিছুই দেখতে পাচ্ছে না। ড্রাইভারের প্রতি ক্ষুব্ধ হয়ে ব্রত অপ্রসন্ন স্বরে বলল, আরে তুমি যারা রুকো, আমি দেখে আসছি বাইরে থেকে। এই বলে ব্রত গাড়ির দরজাটা খুলে রাস্তায় নেমে সশব্দে গাড়ির দরজাটা ঠেলে বন্ধ করে দিল। বৃষ্টি এখন থেমে গেছে। আচমকা ব্রতর মাথার ওপর দিয়ে কিচকিচ শব্দ করতে করতে উড়ে গেল কোনো রাতচরা পাখি বা চামচিকের দল। আচমকা মাথার ওপর দিয়ে এমনভাবে কোনো কিছু উড়ে যাওয়াতে ব্রত একটু কেঁপে উঠল। একেই অজানা জায়গা। ব্রত অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে এগিয়ে চলতে শুরু করলো ওই দোতলা বাড়িটার দিকে। শক্ত পিচের রাস্তা ছাড়িয়ে ব্রত পা দিল সবুজ বড় বড় ঘাসের জমিতে। কিছুটা এগোতেই ব্রত দেখল তার সামনে রয়েছে এক বিশাল বড় ধাতব বোর্ড, লোহার মোটা পাইপের সাথে ঝুলন্ত অবস্থায়। একটা হলদে আলো জ্বলছে বোর্ডের ওপরে। ব্রত ভালো করে বোর্ডের ওপরে লেখাগুলো চোখ বোলাতে লাগলো। মুখে বিড়বিড় করে পড়তে লাগলো লেখাটা। মিস মার্সেলা গেস্ট হাউস। ব্রত যেন একটু লাফিয়ে উঠল। এই তো, তার ধারণা তো একেবারে ঠিক, এটা তো সত্যিই একটা গেস্ট হাউস। হঠাৎই ব্রতর হুঁশ ফিরল পেছন থেকে ডাকা ড্রাইভারের গলা পেয়ে। साहब, अरे वो साहब, जरा सुनिए तो। ব্রত আবার ফিরে গেল গাড়িটার দিকে। গাড়ির সামনের খোলা জানালাটা দিয়ে ব্রত ড্রাইভারের দিকে উঁকি মারল। साहब, जल्दी जल्दी मेरे गाड़ी पे बैठ जाइए। आपको तो मैंडिन में जाना पड़ेगा। ये जगह पे मैं ज्यादा देर रुक नहीं सकते। आप प्लीज बैठ जाइए। নেই নেই ভাই সাহেব, এই হাম ম্যান্ডিনে আর যাবে না। এই সামনের গেস্ট হাউসেই থেকে যাব আমি। এই তোমার কত টাকা বিল হলো তুমি দেখো। আরে তোমার কিতনা রুপিয়া? ব্রতর এই কথা শুনে ড্রাইভারের চোখ যেন ব্রতর পেছনের দিকে কোনো কিছু প্রাণপণে খুঁজতে লাগলো, কিন্তু অবশেষে বোধহয় ব্যর্থ হয়েই কুণ্ঠিত গলায় সে বলে উঠল, साहब, ये जगह हमें ठीक नहीं लग रहे है। आप यहाँ मत रुकिए। আরে না না দাদা, তোমার কোনো চিন্তা নেই। আর এই জায়গাটা একটু বেশি নির্জন হলেও না আমার কোনো সমস্যা হবে না। এই তোমার কত বিল হয়েছে বলো তো? 100 रुपया दीजिए। ব্রত টাকা দিয়ে তার ব্যাগপত্র নামিয়ে নিল ট্যাক্সি থেকে। ট্যাক্সিটা হালকা আলো ফেলতে ফেলতে আস্তে আস্তে ডুবে গেল সামনের অন্ধকার মাখা রাস্তাটার ভেতর। ট্যাক্সিটার সামনের হেডলাইটের আলো এতক্ষণ ধরে জায়গাটাকে আলোকিত করে রেখেছিল। ট্যাক্সিটা চলে যেতেই জায়গাটা আবার নিমগ্ন হলো গভীর অন্ধকারে। ব্রত এবার তার এক হাতে ছোট্ট হ্যান্ডব্যাগ আর অপর অন্য হাতে ট্রলি ব্যাগটা নিয়ে নামল সদ্য বৃষ্টির জলে ভিজে থাকা ঠান্ডা ঘাসের মাটিতে। ভিজে ঘাসের দল ব্রতর পায়ে ছিটিয়ে দিচ্ছে তার সঞ্চিত ঠান্ডা জলকণাকে। পরিবেশটা খুব শীতল। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া ব্রতর মাথার ওপর দিয়ে গাছের পাতা থেকে ঝরিয়ে দিল কিছুটা বৃষ্টির ফোঁটা। আকাশের বুকে সামান্য এক ফালি চাঁদ কোনো রকমে মুখ তুলেছে কালো মেঘের আড়াল থেকে। ব্রত ট্রলি ব্যাগটাকে টানতে টানতে নিয়ে এসে থামল মিস মার্সেলা গেস্ট হাউসের সামনে। গেস্ট হাউসের একতলা ও দোতলার বিভিন্ন কাঁচের জানালা দিয়ে বেরিয়ে আসছে সামান্য কিছু হলদে ফিকে আলোর ছটা। গেস্ট হাউসটির রং সম্ভবত সাদা, আর তার নির্মাণ কার্য দেখে যেটা মনে হয় কোনো বিদেশি গেস্ট হাউসের আদলে এটা গড়া। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে বিশাল দরজাটার সামনে উঠে এলো ব্রত। সে কলিং বেলটা চেপে ধরল। আর প্রায় সঙ্গে সঙ্গেই তার মুখের সামনে ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে
দরজাটা খুলে গেল। দরজার সামনে কেউ নেই, অথচ দরজাটা খুলে গেল। ব্রত এবার তার ব্যাগপত্র নিয়ে ঢুকে এলো গেস্ট হাউসের ভেতর, আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দরজাটা নিজে থেকেই আবার বন্ধ হয়ে গেল। ব্রত পেছন ফিরে দরজার দিকে তাকালো একবার, কই সেখানে তো কেউ নেই। তবু যেন মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি গেস্ট হাউসের দরজাটা খুলল এবং ব্রতর প্রবেশের সাথে সাথেই সেটা আবার বন্ধও করে দিল। সমগ্র গেস্ট হাউসটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে একটা হলদে বর্ণের কৃপণ আলো। সেই আলোগুলো সর্বক্ষণ মত্ত তার আলো ছড়ানোর কৃপণতার কাজে। ওই হলুদ ঘোলাটে আলো এক অদ্ভুত রহস্যময় আঁকিবুকির ছবি এঁকেছে গোটা গেস্ট হাউসের বিভিন্ন দেওয়াল জুড়ে। সেই হলদে ঘোলাটে আলোয় প্রাণ পেয়েছে দেওয়ালে টাঙানো বড় বড় বিদেশি বিভিন্ন তৈলচিত্র। সেই তৈলচিত্রগুলো বড় অদ্ভুত, আর 5টা সাধারণ ছবির মতো সেগুলো নয়। প্রতিটি ছবি এক অলৌকিক জগতের ইঙ্গিত বহন করছে। ছবিগুলোর দিকে একভাবে তাকিয়ে থাকলে যেন বুকের রক্ত শীতল হতে শুরু করে দেয়। ব্রত এগিয়ে চলল সামনের দিকে। কিছুটা এগিয়ে আসতেই রিসেপশন রুম চোখে পড়ল ব্রতর। সেখানে ঝাপসা কাঁচের দরজাটা সামান্য ভেতরের দিকে ঠেলে উঁকি দিল ব্রত। ভেতরে এক টেবিলের ওপরে রাখা আছে কিছু খাতাপত্র, ডায়েরি, এইসব। তার ঠিক পেছনেই চেয়ারে বসে আছে এক নারী মূর্তি। নারী মূর্তি সামান্য মাথা নেড়ে ব্রতকে অনুমতি দিল ভেতরে ঢোকার। ব্রত এবার ধীর পায়ে রিসেপশন রুমে ঢুকে টেবিলের সেই নারী মূর্তির সামনে রাখা একটা চেয়ার টেনে বসল। রুমের ছাদে ঝুলছে একটা বড় ঝাড় লণ্ঠন। তার থেকে ঠিকরে পড়ছে কিছু ম্লান আলোর ছটা। মহিলার গায়ের রং দুধ সাদা বর্ণের। তাকে দেখলেই বোঝা যায় তিনি বিদেশিনী। তার মাথার লম্বা সোনালী বর্ণের চুল চোখসহ তার মুখের একটা দিক পুরো ঢেকে ফেলেছে। মাথা নিচু করে একটা খোলা খাতার দিকে চেয়ে আছেন তিনি। পরনে তার নীল রঙের জ্যাকেট, জ্যাকেটের ভেতর থেকে উঁকি মারছে টকটকে লাল রঙের টি শার্ট। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল ব্রতর দিকে। মেয়েটির মুখের দিকে তাকাতেই সদ্য চাবুক খাওয়া ঘোড়ার মতো তীব্র কেঁপে উঠল ব্রতর হৃৎপিণ্ড। তার এক চোখ চুলের আবরণে ঢাকা, কিন্তু অন্য অপর চোখটা কি বিভৎস রকমের সাদা। সেখানে মণি বলে কিছু নেই। মহিলার ওই চোখে কোনো প্রাণের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। আছে মৃত্যুর নিথরতা। ঠান্ডাটা যেন হঠাৎ করেই তীব্র বেগে বেড়ে গেছে। ব্রত এবার রুমটা ভালো করে দেখে নিল। কই কোথাও তো এয়ার কন্ডিশন বা এয়ার কুলারের মতো ঘরের তাপ নিয়ন্ত্রক কোনো মেশিন নেই। তাহলে নীরবতা ভেঙে সেই নারী মূর্তি ফিসফিস করে বলে উঠল, স্যার, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি বাংলা ভাষা জানেন? হ্যাঁ জানি। আমাদের এই মিস মার্সেলা গেস্ট হাউসে মোটামুটি সবাই বাংলা ভাষা বলতেও বুঝতে পারি। আমাদের এই গেস্ট হাউস দীর্ঘদিনের পুরানো। ইন্ডিয়াতে বহুদিন থাকতে থাকতে আমরা ইন্ডিয়ার বেশ কিছু ভাষা বলতেও শিখে গিয়েছি। তাছাড়া এই গেস্ট হাউসে অনেক বাঙালি থাকেন। স্যার, আপনার নামটা কি? ব্রত সরকার। ওকে, আমি মিস জেনেভা। এই বলে সেই নারী মূর্তি তথা মিস জেনেভা হ্যান্ডশেক করার উদ্দেশ্যে তার দিকে একটা হাত বাড়িয়ে দিলেন। ব্রত হাত বাড়িয়ে মিস জেনেভার হাতটা ধরল। মিস জেনেভার হাতটা স্পর্শ করতেই একটা শিহরণ খেলে গেল ব্রতর শরীরে। তার হাতটা তো বরফের মতো ঠান্ডা। স্যার, প্লিজ এই এন্ট্রি বুকটাতে আপনি একটা সাইন করে দিন। এমন সময় মিস জেনেভা একটা খাতা বাড়িয়ে দিলেন ব্রতর দিকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন, আমি সাইন করে দিচ্ছি। এই বলে মিস জেনেভার দেওয়া এন্ট্রি বুকে সাইন করে দিল ব্রত। ব্রতর চোখ দুটো স্থির হয়ে গেল
এন্ট্রি বুকের তার করা সাইনের ঠিক ওপরের সাইনটা দেখে সতীশচন্দ্র সেন নামটা খুব চেনা চেনা লাগলো তার। কোথায় সে এই সতীশচন্দ্র সেন নামটা শুনেছে তা কিছুতেই মনে করতে পারল না। মিস জেনেভার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে এখন। এক্সকিউজ মি স্যার, এই হলো আমাদের গেস্ট হাউসের একজন পুরানো কর্মচারী জন। ইনি আপনাকে আপনার থাকবার রুম দেখিয়ে দেবেন, আপনি ওনার সাথে যান। কিন্তু মিস জেনেভা, আপনি আর আমি ছাড়া তো এই রুমে আর কেউ নেই। মিস জেনেভা এক অট্ট হাসিতে লুটিয়ে পড়লেন সামনের টেবিলের ওপর। তিনি হাসতে হাসতে একটা হাত বাড়িয়ে ব্রতকে পেছনের দিকে তাকাতে নির্দেশ করলেন। ব্রত ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। সত্যিই তো, এক অল্প বয়স্ক তরুণ কর্মচারী এসে দাঁড়িয়েছে ব্রতর চেয়ারের ঠিক পেছনেই। আগন্তুকের মুখেও ফুটে উঠেছে এক গভীর হাসির বলিরেখা। মিস জেনেভা আবার বলতে শুরু করলেন, আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একবার এই গেস্ট হাউসের মালকিন মিস মার্শেলার সাথে দেখা করে নেবেন। জন আপনাকে মিস মার্শেলার রুমটা দেখিয়ে দেবে। ব্রত কিছুতেই বুঝে উঠতে পারল না যে জন কখনই রিসেপশন রুমে ঢুকলো, নাকি ও আগে থেকেই রুমের ভেতরে ছিল। এই আলো আঁধারের কারণে হয়তো ব্রত জনকে দেখতে পায়নি, তাই হবে হয়তো। ব্রত চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালো এবার। সে তার এক পা সামনের দিকে ফেলতেই কিছু যেন একটা তার পায়ের ওপর আঁচড় দিয়ে লাফ দিয়ে চলে গেল। ব্রত একটা চাপা শব্দ করে আটকে উঠল। সে পেছন ফিরে মিস জেনেভার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। মিস জেনেভার টেবিলের থেকে কিছুটা ঊর্ধ্বে জল জল করছে দুটো হলদে চেরা চোখ। প্রাণীটার অবয়ব ফুটে ওঠেনি অন্ধকারে, তবে হলদে উজ্জ্বল চেরা মণি দুটো একইভাবে তাকিয়ে আছে ব্রতর দিকে। ব্রত মিস জেনেভাকে জিজ্ঞাসা করল, মিস জেনেভা, ওটা কি? ওটা আমার পোষা বেড়াল স্যার, ওকে আপনি দেখে একদম ভয় পাবেন না। বিড়ালটা বিভৎস পরিমাণে কালো, ঘরের মধ্যে হালকা আলোতেও তাকে দেখাই যাচ্ছে না। মনে মনে বলল কথাটা। ব্রতর মনের কথা বোধহয় বুঝতে পেরেছিল বেড়ালটা। সে তার নিজের অস্তিত্ব জাহির করার জন্য বেশ কয়েকবার ম্যাও ম্যাও করে ডেকে ব্রতকে আশ্বস্ত করল। জন এবার তার ব্যাগপত্র নিয়ে বিশাল বড় একটা কাঠের সিঁড়ি বেয়ে ব্রতকে পথ দেখিয়ে নিয়ে চলল দোতলার ঘরে। সিঁড়িগুলো কাঠের হওয়ার কারণে ব্রতর পায়ে ঠক ঠক করে আওয়াজ হতে শুরু করেছে, কিন্তু জনের পায়ের তো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এই সব কথা ভাবতে ভাবতে ব্রত অন্যমনস্ক হওয়ার কারণেই একবার হোঁচট খেল। তার পায়ের কাছে যেন কিছু একটা ছিল। তার শীতল স্পর্শ খানিক মুহূর্তের জন্য হলেও টের পেয়েছে ব্রত। বরফের চেয়েও ঠান্ডা রক্তের কোনো প্রাণী শুয়েছিল বোধহয় সিঁড়ির মধ্যে। ব্রত মুখটা নিচু করে ভালো করে দেখে বুঝল, না, সেখানে কোনো প্রাণী এই মুহূর্তে আর উপস্থিত নেই। তাহলে সে হোঁচট খেল কিসে? ব্রত সিঁড়ির রেলিংটা ধরে সাবধানে উপরে উঠতে লাগলো। জন তাকে নিয়ে এলো দোতলার ঘরে। দরজাটা বন্ধ। স্যার, এটা হলো আপনার থাকার রুম। আচ্ছা, ঠিক আছে জন, তুমি এখন আসতে পারো। স্যার, ডিনারে কি খাবেন? কন্টিনেন্টাল না ইন্ডিয়ান নাকি চাইনিজ? তুমি বরং আজকে কন্টিনেন্টাল কিছু খাবার নিয়ে এসো। স্যার, আপনার পাশের রুমটাই হলো মিস মার্সেলা ম্যাডামের রুম। আপনি একবার ওনার সাথে দেখা করবেন। আসলে উনি পছন্দ করেন যে তার গেস্ট হাউসে আসা নতুন ব্যক্তির সাথে আলাপ করতে। উনি ওনার রুমের বাইরে সচরাচর খুব একটা বেরোন না, তাই আপনি প্লিজ একবার মিস মার্সেলার রুমে যাবেন। কথাটা শুনে মাথাটা নাড়ল একবার ব্রত। জন আবার পাশের সিঁড়ি বেয়ে তরতরিয়ে নিঃশব্দে নিচে নেমে গেল। ব্রত দরজাটাকে মৃদু ঠেলে দিতেই প্রবল আর্তনাদ করে দরজাটা খুলে গেল। ঘরের ভেতরটা অন্ধকারে ডুবে আছে, কিছুই দেখা যাচ্ছে না।
ব্রত সাবধানে ঘরে ঢুকে হাতড়ে হাতড়ে সুইচবোর্ডটা খুঁজে পেল। তারপর খটাখট শব্দ করে বেশ কয়েকটা সুইচ অন করতেই ঘরটার বিভিন্ন প্রান্তে জ্বলে উঠল কটা হলদে ঘোলাটে আলো। ব্রত তার ব্যাগপত্র নিয়ে ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। ব্যাগ থেকে ফোনের চার্জারটা বের করে ফোনটা চার্জে দিল। এবার ঘরটাকে ভালো করে দেখতে লাগলো সে। ঘরটা ছোট হলেও বেডরুম হিসেবে বেশ ভালোই। রুমটার ভেতরে একটা সুন্দর বিছানা, বিছানার পাশে একটা বড় আলমারি, বিছানার পেছনে বড় বড় দুটো কাঁচের জানালা। ব্রত জামা কাপড় ছেড়ে সে ফ্রেশ হতে গেল। খানিক বাদে ফোনে চার্জ কিছুটা হতেই সে বাড়িতে ফোন করে জানালো যে সে খুব ভালোভাবেই অরুণাচল প্রদেশ পৌঁছে গেছে। ব্রত এবার পারমিতাকে ফোন করলো। হ্যাঁ রে ব্রত, বল, তুই ম্যান্ডিনে পৌঁছে গেছিস? না রে পারমিতা, আরে আমি ম্যান্ডিনে যাব বলেই গাড়ি করে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই না ম্যান্ডিনে যাবার পথে একটা নির্জন রাস্তার পাশেই একটা গেস্ট হাউস পেয়ে গেলাম। আর তাই আর ম্যান্ডিনে না গিয়ে এই গেস্ট হাউসেই উঠলাম। আরে এখান থেকে ম্যাডাম ক্ল্যারির সাথে মিট করার হোটেলটাও খুব কাছেই, আর টাইমের মধ্যে আমি পৌঁছে যেতে পারবো ম্যাডাম ক্ল্যারির হোটেলে। আরে তুই তো জানিস ম্যাডাম ক্ল্যারি খুবই পাংচুয়াল, তিনি একদম লেট পছন্দ করেন না। তার উপর তিনি একজন বিদেশিনী। আরে এত বড় প্রজেক্টের ডিল যদি ক্যান্সেল হয়ে যায় না, তাহলে তো অফিসের বস আমায় ছেড়ে কথা বলবে না। একটানা কথাগুলো বলে ছোট্ট একটা নিঃশ্বাস নিল ব্রত। পারমিতা চাপা গলায় বলে উঠল, ব্রত, আমি তো অরুণাচল প্রদেশের ম্যান্ডিনে গেছি রে, কিন্তু কই ম্যান্ডিনে যাওয়ার পথে ওই জঙ্গলের রাস্তাটায় তো কোনো গেস্ট হাউস চোখে পড়েনি আমার। আমি অবশ্য বছর দুয়েক আগে গেছিলাম অরুণাচল প্রদেশে। আমার মনে হয় জানিস, গেস্ট হাউসটা নিশ্চয়ই রিসেন্টলি তৈরি হয়েছে ওখানে। পারমিতার এই কথা শুনে বেশ আপত্তি তুলে ব্রত বলল, না রে পারমিতা, এই গেস্ট হাউসটা রিসেন্টলি তৈরি হয়নি। এই গেস্ট হাউসটা বেশ পুরানো, প্রাচীন আভিজাত্যের ছাপ রয়েছে গোটা গেস্ট হাউসটা জুড়ে। ব্রত ফোনটা রেখে দিল। সে একটু হেসে নিজের মনকে নিজেই সান্ত্বনা দিয়ে বলল, পারমিতা নিশ্চয়ই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মিস মার্সেলা গেস্ট হাউসটা খেয়াল করেনি। আর এই গেস্ট হাউসটার আলোগুলো না জ্বললে হয়তো আজ সে নিজেই এই গেস্ট হাউসের হদিশ পেত না। ফোনটা আবার চার্জে দিল ব্রত। হঠাৎ ব্রতর মনে একটা প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠল। মিস জেনেভার চোখের ওই অদ্ভুত মরা মাছের মতো দৃষ্টির ব্যাপারটা যেন তাকে বারবার ভাবাচ্ছে। কিছু একটা মাথায় আসতেই ব্রতর মুখে আবার হাসি ফুটল। মিস জেনেভা যে বেশ শৌখিন মানুষ তা তার সাজ পোশাক, হেয়ারস্টাইল এসব দেখলেই বোঝা যায়। কিন্তু হয়তো তার সেই সৌন্দর্য বৃদ্ধির কারণেই ওরকম সাদা বর্ণের কোনো লেন্স পরে আছেন তিনি। কিন্তু এন্ট্রি বুকে ওই সতীশচন্দ্র সেন নামটা তাকে বড্ড ভাবাচ্ছে। সে নামটা কোথাও শুনেছে, নামটা তার বড্ড চেনা চেনা ঠেকছে, কিন্তু কোথায় যে সে শুনেছে তা কিছুতেই মনে করতে পারছে না। ব্রত দুহাত দিয়ে মাথাটা চেপে ধরল। মানুষের স্মৃতি মাঝে মাঝে নিজের সাথেই এমন বিশ্বাসঘাতকতা করে যে কোনো কোনো স্মৃতি যেন মনে পড়েও আবার স্মৃতির অন্তরালে তলিয়ে যায়। হঠাৎ ব্রতর মনে হলো সামনের করিডোর দিয়ে কারা যেন হাঁটাচলা করছে। ব্রত ছুট্টে ঘর থেকে বেরিয়ে এলো বাইরের করিডোরে। সে আসতেই যেন ধূপধাপ শব্দ করে কারা নিচের সিঁড়ি বেয়ে নেমে গেল, কিন্তু কাউকেই দেখতে পেল না। ব্রত আবার নিজের রুমে ঢুকল। বেডের সামনে রাখা একটা চেয়ারে বসলো এবার সে। ব্রত খেয়াল করল যে তার রুমের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরে কয়েকশো হলদে ঘোলাটে আলোকবিন্দু জ্বলছে। আলোগুলো দপদপিয়ে একবার জ্বলে উঠে আবার পরক্ষণেই নিভে যাচ্ছে। ব্রতর কেমন যেন একটা খটকা লাগলো। তার রুমে ঢোকাকে কেন্দ্র করেই যেন হলদে ঘোলাটে আলোগুলো জ্বলে উঠল। এগুলো কি জোনাকি? বেশ কিছু মুহূর্ত ভালো করে লক্ষ্য করে ব্রতর যেন মনে হলো ওইগুলো মোটেও জোনাকির আলো নয়, ওগুলো যেন কোনো প্রাণীর চেরা চোখের মণি।
ঠিক যেমনটা ওই নিচে কিছুক্ষণ আগে দেখে এসেছে মিস জেনেভার টেবিলের ওপর। কিন্তু ওটা তো বেড়াল ছিল। তাহলে এগুলো কি? ব্রতর গলাটা শুকিয়ে এলো। হঠাৎই তার মনে পড়ে গেল যে তাকে একবার মিস মার্সেলার সাথে দেখা করতে যেতে হবে। ব্রত নিজের রুম থেকে বেরিয়ে পাশের রুমে অর্থাৎ মিস মার্সেলার রুমে গেল। মিস মার্সেলার রুমের দরজাটার ঠিক ওপরেই ধাতব প্লেটের লেখা আছে তার নাম। কালিটা লাল, তবে একটু কালচে ধরনের। দরজাতে টোকা মারল ব্রত। টোকা পড়তেই দরজাটা খুলে গেল। ঘরটার ভেতরে তখন বিরাজমান গভীর অন্ধকার। দেওয়ালের দু একটা কোণে জ্বলছে সেই মিটমিটে হলদে বিজলি বাতি। ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করল ব্রত। ঘরের মধ্যে যেন বিরাজ করছে মৃত্যুর নীরবতা। নীরবতা ভেঙে ব্রত বলে উঠল, ম্যাডাম মার্সেলা, ম্যাডাম মার্সেলা, ম্যাডাম মার্সেলা, আপনি কি রুমে আছেন? নীরব ঘরটার মধ্যে ব্রতর বলা কথাগুলো যেন প্রতিধ্বনিত হয়ে আবার তার কাছেই ফিরে এলো। তাহলে কি ম্যাডাম মার্সেলা তার রুমে নেই? একবার বাইরের করিডোরটাতে গিয়ে দেখবে নাকি? ব্রত এই সব কথাই ভাবছিল। হঠাৎ তার কাঁধে একটা নরম অথচ ধাতব শীতল কিছু স্পর্শ পেল। ব্রতর বুকটা ধড়াস করে উঠল। ধীরে ধীরে পেছন ফিরে ব্রত দেখল এক বয়স্কা মহিলা তার পেছনে দাঁড়িয়ে। সেই তার কাঁধে হাতটা রেখেছিল। ব্রতর চোখে মুখে যেন বিদ্যুৎ খেলে গেল। তার হাতের স্পর্শ ঠিক যেন মিস জেনেভার মতোই ঠান্ডা। মানুষের স্পর্শ কি এত শীতল হতে পারে? সেই মহিলার বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে। এক দৃষ্টিতে তিনি তাকিয়ে রয়েছেন ব্রতর দিকে। তার চোখের পলক পড়ছে না। ওনার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। হঠাৎই তিনি বলে উঠলেন, আমি মিস মার্সেলা। ও, আমি আমি ব্রত, ব্রত সরকার। আমি আপনার এই গেস্ট হাউসে আজকেই এসেছি। ওকে, তা মাই বয়, তুমি এখানে কদিন থাকবে? ম্যাডাম, আমি তো এখানে 2 দিনের মতো থাকবো। আসলে কলকাতায় আমার অফিস। এখানে আমি এসেছি একটা পার্টির সাথে একটা প্রজেক্টের ডিল ফাইনাল ও করতে। মাই বয়, তুমি এখানে 2 দিন থাকবে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা মাই বয়, তুমি তো বাঙালি, তা অমাবস্যা কবে তুমি জানো? মিস মার্সেলার এই প্রশ্ন শুনে ব্রত আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, ম্যাডাম, অমাবস্যার সাথে আমার এখানে থাকার কি সম্পর্ক? ব্রতর প্রশ্ন মাখা মুখের পানে চেয়ে মিস মার্সেলা একটা অদ্ভুত হাসি হেসে উঠল। কি রিলেশন? রিলেশনটা তুমি পরে জানতে পারবে, পরে। এই বলে তিনি আবার হেসে উঠলেন। ব্রত কাঁচুমাচু মুখ করে বলল, বাইরের এক টুকরো চাঁদকে দেখে মনে হয় কাল কি তার পরের দিন অমাবস্যা তিথি। মিস মার্সেলা যেন চিন্তার সাগরে ডুব দিয়ে আবার ভেসে ওঠার মতন করে বললেন, তুমি ঠিকই বলেছ মাই চাইল্ড, কালকেই অমাবস্যা। আসলে কি বলতো, অমাবস্যা মানে আমাদের কাছে একটা স্পেশাল ডে। সরি মাই বয়, স্পেশাল নাইট। মিস মার্সেলা এবার ব্যস্ত হয়ে পড়লেন তার আঙুলের বড় বড় নখগুলোর যত্ন নিতে। তিনি তার এক হাত দিয়ে অন্য আর এক হাতের নখের ডগাগুলো ঘষতে শুরু করলেন।
বড়ই শৌখিন মানুষ। আচমকাই কারেন্টটা চলে গেল। সমগ্র ঘরটা হঠাৎ করেই অন্ধকার সাগরে তলিয়ে গেল। ব্রত আঁতকে উঠল। একটা শুকনো ঢোক গিলল সে। অন্ধকার ঘরটার মধ্যেই হঠাৎ দপ করে জ্বলে উঠল দুটো হলদে চেরা চোখ। এই চোখ এক্কেবারে মিলে যায় ওই মিস জেনেভার পোষা বেড়ালটার সাথে। আচমকাই কান ফাটানো শব্দে হেসে উঠল কেউ। সেই হাসির কণ্ঠ ভাষায় প্রকাশ করার মতো নয়, কিছুটা মানুষের হাসি। আবার অপরদিকে যেন দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত অভুক্ত কোনো বেড়াল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার অধীর আগ্রহে প্রহর গুনছে। অন্ধকারের মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছে মিস মার্সেলার সেই নখ ঘষার খসখস শব্দ। ব্রতর হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড়। তৎক্ষণাৎ কারেন্টটা চলে এলো আবার। হলদে আলোর প্রভাটা ছড়িয়ে পড়ল গোটা ঘর জুড়ে। বুকে কোনো রকমে বল এনে ব্রত বলল, ম্যাডাম, আমার শরীরটা ক্লান্ত লাগছে, আমি এখন আসছি। এই বলে ব্রত যেন এক প্রকার ছুটে বেরিয়ে এলো মিস মার্সেলার রুম থেকে। ব্রত ছুটে তার রুমে ঢুকে বিছানায় বসল। বিছানার পাশের কাঠের টেবিলটার ওপরে রাখা ছিল জলের গ্লাস। এবার সে জলের গ্লাসের ঢাকনাটা খুলে এক নিমেষে পুরো জলটা খেয়ে ফেলল। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছতে ব্যস্ত হলো। আর এমন সময় ঘরে ঢুকলো জন। জনের হাতে খাবারের ট্রে। স্যার, আপনার খাবারটা চেয়ারের উপরে রাখলাম, খাবারটা গরম থাকতে থাকতেই খেয়ে নেবেন। ধর্মড়িয়ে বিছানা থেকে উঠে জনের দিকে তাকিয়ে ব্রত বলল, জন, তোমার বাড়ি কোথায়? ব্রতর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেন বেশ কিছুটা সময় ভাবতে হলো জনকে। ব্রত উত্তর না পেয়ে আবার বলে উঠল, কি মুশকিল, জন তোমার বাড়ি কোথায়? আর এই সহজ প্রশ্নটার উত্তর দিতে এত কি ভাবছো? ব্রতর এই প্রশ্নের জন্য যেন জন একেবারেই প্রস্তুত ছিল না। আসলে কি বলুন তো স্যার, সে বহুকাল আগের কথা, তাই মনে পড়ছিল না। আমার বাড়ি লন্ডনে ছিল স্যার। ছিল বললে কেন তুমি? না মানে স্যার, এখন তো আমরা ইন্ডিয়াতেই থাকি, তাই বললাম ছিল। তাই বলো, তুমি এমনভাবে বললে যে সে বহুকাল আগের কথা। তা শুনে মনে হলো তুমি যুগ যুগ ধরে বেঁচে আছো। জনের মুখে একটা চাপা হাসির ঝলক দেখা দিয়েই আবার যেন মিলিয়ে গেল। স্যার, আমি আসছি, আপনি খাবারটা খেয়ে নিন। জন চলে যেতেই খাবার খেতে শুরু করলো ব্রত। হঠাৎ ব্রত দেখল দরজার সামনে এক ছায়ামূর্তির আবির্ভাব ঘটেছে। ব্রত গ্লাস থেকে একটু জল খেয়ে বলে উঠল, কে কে ওখানে? অবয়বটি ঘরের মধ্যে ঢুকে ব্রতর সামনে এসে দাঁড়ালো। লোকটির গোটা শরীর চাদর দিয়ে ঢাকা। বোধহয় ধুতি পাঞ্জাবি পরেছেন ভদ্রলোক। ভদ্রলোক ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, হ্যাঁ, কি বাঙালি বাবু খাচ্ছ? কে আপনি? আমি সতীশচন্দ্র সেন। শুনলাম এই মিস মার্সেলা গেস্ট হাউসে এক নতুন বাঙালি এসেছে। তা তুমি বলো না, একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির সাথে আলাপ করতে না এসে পারা যায়? তাই চলে এলাম। বেশ করেছেন, বসুন না। না না বাঙালি বাবু, আজ থাক, কালকে এই গেস্ট হাউসে অনুষ্ঠান আছে, তা নিশ্চয়ই জানো। তুমিও তো এই অনুষ্ঠানে নিমন্ত্রিত, ওখানেই কথা হবে না হয়। তা বাঙালি বাবু, তোমার নামটা কি? আগে ব্রত সরকার। তা বেশ বেশ, আমি তবে আসি। এই বলে সতীশবাবু চলে গেলেন। ব্রত আর বাকি খাবারটা না খেয়েই হাত ধুয়ে শুয়ে পড়ল বিছানায়। তাকে আবার কালকে কাক ভোরে উঠে যেতে হবে ম্যাডাম ক্লারির সাথে মিট করতে। ব্রত শুলো ঠিকই, কিন্তু তার ঘুম এলো না কিছুতেই। মিস মার্সেলার সঙ্গে কথা বলার সময় ব্রতর যেন কেমন অস্বস্তি হচ্ছিল। অস্বস্তিটা যে কি তা সে জানে না। এই সব চিন্তা করতে করতেই ব্রত
পাশ ফিরে শুতেই চোখটা পড়ল সেই খোলা কাঁচের জানালার দিকে চোখ যেতেই তার সারা শরীরে একটা ভয়ের ছাপ খেলে গেল। আগের বারের মতোই জানালার বাইরে দপদপিয়ে জ্বলছে সেই অদ্ভুত হলদে আলোগুলো। সত্যি কি ওগুলো আলো, নাকি কোনো চোখের মণি? দেখলেই মনে হয় যেন কৌতূহলী চোখগুলো সর্বদাই নজর রাখছে ব্রতর ওপর। তারা যেন এক মহালগ্নের অপেক্ষায় রয়েছে। ব্রত বিছানা থেকে নেমে কোনো রকমে জানালার ধারে গিয়ে কাঁচের পাল্লাটাকে টেনে ভালো করে লক করে দিল। তারপর পর্দাটা ভালো করে টেনে দিল। ব্রত কখন ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেই জানে না। মাঝরাতে তার ঘুমটা হঠাৎ ভাঙল কিছুর একটা শব্দে। চোখ কচলাতে কচলাতে ব্রত শুনতে পেল ঘরের বাইরে থেকে আসা কিছু অস্বাভাবিক শব্দ। সেই ভয়াবহ অস্বাভাবিক শব্দ যেন ক্রমে তীব্র থেকে তীব্রতর হতে লাগল। ব্রত বালিশটা চেপে ধরল তার দুই কানে। তবে ব্রতর আর সাহস হলো না বাইরে বেরিয়ে ব্যাপারটা দেখার। নানান রকমের অস্বাভাবিক শব্দ শুনতে শুনতেই ব্রতর চোখটা বুজে এলো ঘুমে। ভোর 4টে নাগাদ তার ঘুমটা ভাঙল ফোনের অ্যালার্মের শব্দে। অ্যালার্মটা বন্ধ করে ব্রত ফ্রেশ হতে বাথরুমে গেল। অফিসের জামা প্যান্ট পরে রেডি হয়ে গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ল ম্যাডাম ক্লারির সাথে মিট করতে। অফিসের কাজ শেষ হতে হতেই সন্ধে হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে একেবারে বাইরে ডিনারটা সেরে গেস্ট হাউসের সামনে আসতে আসতেই তার রাত নেমে গেল। আজ সত্যিই অমাবস্যা। চারিদিকের ঘুটঘুটে অন্ধকারই তার প্রমাণ। ব্রত গেস্ট হাউসের সামনে এসে দেখল গেস্ট হাউসের দরজাটা খোলাই আছে। পকেট থেকে ফোন বের করে ব্রত দেখল 8টা বাজে। গেস্ট হাউসের এই নিচতলায় কাউকে দেখতে পেল না সে। গোটা গেস্ট হাউসটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে। সিঁড়ি বেয়ে ব্রত উপরে উঠতে লাগলো। উপরে উঠতে উঠতে তার কানে ভেসে এলো কিছু শব্দ। কারা যেন কোনো কিছু নিয়ে গভীর আলোচনায় মত্ত রয়েছে। আওয়াজটা আসছে দোতলার কোনো এক ঘর থেকে। কারা যেন খিলখিলিয়ে হেসে উঠল একবার। ব্রত এসে থামল দোতলায়। সে তার রুমে ঢুকতে যাবে এমন সময় হঠাৎ তার মনে হলো কথাগুলো আসছে তার পাশের রুম অর্থাৎ মিস মার্সেলার রুম থেকে। ব্রত ভাবল তারা তো সবাই বলছিল যে আজ তাদের কিছু একটা অনুষ্ঠান আছে। তবে কি সবাই মিলে মিস মার্সেলার রুমে সেই অনুষ্ঠানের তোড়জোড় করছে? ব্রত মিস মার্সেলার রুমে ঢুকতেই যাচ্ছিল, হঠাৎ একটা কথা কানে এলো তার। ভেতর থেকে সতীশবাবুর কণ্ঠ পাওয়া গেল। আমাদের অনুষ্ঠানের সব জোগাড় তো প্রায় শেষ। এখন শুধু বাঙালি বাবু মানে ব্রত চলে এলে আমাদের খাবার রেডি। কথাটা বলেই তিনি অট্ট হাসিতে লুটিয়ে পড়ছেন। বন্ধ দরজার ওপার থেকে আবার ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ, সম্ভবত মিস মার্সেলা। তিনি কিছুটা হেসে উঠে তারপর বললেন, আবার রক্তের স্বাদ পাবো। তাজা রক্ত, তাজা একেবারে। কথাটা বলেই আবার হাসতে শুরু করলেন। প্রবল উত্তেজনা আর ভয়ে ব্রতর মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। এইসব কি বলছেন ওনারা? তারা সবাই কি ব্রতর জন্য অপেক্ষায় আছে? তার সাথে অনুষ্ঠান পালনের জন্য নয়, বরং তার রক্ত খাওয়ার জন্য। ব্রতর শরীরের রক্ত যেন এবার জল হতে শুরু করেছে। তরতরিয়ে ঘামছে সে। মিস মার্সেলার বন্ধ দরজাটা অতি সন্তর্পণে পেরিয়ে তার রুমের জানালাটা দিয়ে সামান্য উঁকি দিল ব্রত।
অন্ধকার ঘরের মধ্যে আগের মতোই জ্বলছে সেই হলদে আলো। তাতে দেখা যাচ্ছে তারা গোটা রুমটাকে খুব ভালো করে সাজিয়েছে। ঘরের মধ্যে রয়েছে মিস মার্সেলা, মিস জেনেভা, জন ও সতীশবাবু, আরও কিছু অচেনা ছায়ামূর্তি। তাদের চোখ থেকে বেরোচ্ছে সেই হলদে আলোর ছটা। ব্রত তাহলে ঠিকই বুঝেছিল, ওগুলো জোনাকি ছিল না, ওগুলো আসলে কারোর চোখের মণি। ব্রতর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তার পা যেন মেঝের সাথে আটকে গেছে, তার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। কোনো রকমে শরীরের সমস্ত শক্তিকে এক জায়গায় জড়ো করে ব্রত ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। প্রাণপণে ছুটতে লাগলো সে। ছুটতে ছুটতে সে মিস মার্সেলার গেস্ট হাউসের দরজাটা পেরিয়ে সেই ঘাসের জমিতে পা রাখল। এখনো তার কানে ভেসে আসছে হাড় হিম করা সেই ভয়াল অট্টহাসি। সেই হাসি যেন তার চারপাশে বারবার ঘুরপাক খাচ্ছে। এমন সময় প্রবল তীব্র একটা আলো তার চোখে পড়ল, আর তৎক্ষণাৎ তার চোখটা যেন বন্ধ হয়ে এলো। একটা তীব্র শব্দ, আর তার সাথেই লুটিয়ে পড়ল সে মাটিতে। ব্রতর যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে স্থানীয় একটা চিকিৎসালয়ে আবিষ্কার করল। জানালা দিয়ে সকালের কড়া রোদ এসে পড়েছে তার চোখে মুখে। কনুইয়ের ওপর সামান্য ভর দিয়ে উঠতেই ব্রত টের পেল যে তার মাথাটা যেন আজ ভীষণ ভার হয়ে রয়েছে। কেমন আছো তুমি? কথাটা এলো তার পাশের বেডেই বসে থাকা এক তরুণের মুখ থেকে। ব্রত এতক্ষণ লক্ষ্যই করেনি তাকে। ক্লান্ত স্বরে ব্রত বলে উঠল, হ্যাঁ, ভালোই আছি। আপনি বাঙালি? হ্যাঁ, আমার নাম প্রণব। তোমার নাম? ব্রত সরকার। তুমি কালকে ওরকম ভাবে ছুটে আসছিলে কেন? কোনো কিছু থেকে ভয় পেয়েছিলে? তুমি ছুটে এসে প্রায় আমার গাড়ির সামনেই ঝাঁপিয়ে পড়লে। ব্রত তার কপালে সদ্য জন্ম নেওয়া ঘামের বিন্দুকে মুছে কম্পিত গলায় সব ঘটনার বিবরণ প্রণবকে বলে দিল। ঘটনাটা শুনে প্রণবের চোখে মুখে যে একটা ভয় খেলে গেছে তা পরিষ্কার বোঝা যায়। হঠাৎ গলা ঝাঁকানি দিয়ে এক বৃদ্ধ ঢুকলো এবার রুমে। তার হাতে ঝাড়ু আর বালতি। সে ঘর পরিষ্কার করতে এসেছে। বৃদ্ধ কিছুটা এগিয়ে এসে বলল, साहब तुम्हें भाग्यवान आदमी है, ताई उस प्रेतपुरी से जान लेके लौट आया। हमारा दादाजी का मुंह से हमने सुना है वो मार्सेला मैडमेर गेस्ट हाउस आज से प्राय 70-80 बरस आगे था। जीवित अवस्था में वो मार्सेला मैडम खूब एक सुविधार नहीं था बाबू। हठात एक राते वो गेस्ट हाउसे आग लगे। हाउसेर अंदर पे जो आदमी था वो सब मारा गया। तारा मारा गेले हो, आज भी उहादेर आत्मा वहाँ पे है। एखोनो कत मानुषेर रक्त शून्य देह पावा जाए उस तरफ। आप बहुत भाग्यवान है बाबू, बहुत भाग्यवान आदमी। বৃদ্ধ এবার তার কাজ শুরু করল। ব্রত একটা শুকনো ঢোক গিলল। তার চোখটা গেল পাশের টেবিলের ওপরে খবরের কাগজটার দিকে। ব্রত কাগজটাতে কিছু একটা পড়তেই তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার মনে পড়ে গেছে সতীশচন্দ্র সেন নামটা সে কোথায় শুনেছিল। খবরের কাগজে প্রায় মাস দুয়েক আগে খবরের কাগজে সে পড়েছিল সতীশচন্দ্র নামটা। সতীশচন্দ্র সেন ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি কোনো কাজে অরুণাচল প্রদেশ আসেন এবং একটা অট্টালিকার সামনে পাওয়া যায় তার নিথর মস্তকহীন দেহটা। মাথাটা ছিঁড়ে যেন কারা তার রক্ত চুষে খেয়ে ফেলেছে। তার সারা শরীর ছিল সম্পূর্ণরূপে রক্তশূন্য।
তার শরীরে মিলেছিল অসংখ্য আঁচড়ের দাগ। ব্রত প্রণবের হাতটা চেপে ধরল। ভাই প্রণব, তুমি আমার একটা উপকার করবে? কি উপকার বলো? তুমি একবার আমাকে সেই জায়গাটায় নিয়ে যাবে যেখান থেকে তুমি কালকে আমাকে এনেছিলে? খানিক বাদেই প্রণব ব্রতকে ধরে ধরে নিয়ে এসে বসালো তার গাড়িতে। মিনিট 15-20 বাদেই গাড়িটা থামলো একটা নির্জন রাস্তার মাঝে। এখন দিনের আলো, তবুও ব্রতর আর সাহসে কুলোলো না গাড়ি থেকে নামবার। গাড়ির কাঁচের জানালাটার ভেতর থেকেই সে তাকালো বাইরের দিকে, কিন্তু কোথায় সেই মিস মার্সেলার বিলাসবহুল বিদেশি গেস্ট হাউস? বরং সেখানে এখন রয়েছে এক ভগ্ন অট্টালিকার দেহাবশেষ। ব্রত আর কিছুই ভাবতে পারছে না। সে প্রণবকে গাড়ি চালাতে বলল। তাদের গাড়ি আবার চলতে শুরু করলো। ব্রত, তুমি এখন কলকাতাতে ফিরে যাবে তো? আমিও কলকাতাতেই যাব। চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই।